সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের রাউন্ড দ্য উইকেট। আপনারা নিশ্চয়ই জানেন যে চলছে বিপিএল এবং বিপিএলের জমজমাট আসর আসলে চলছে। আমরা গত রাতেও আমরা দেখেছি যে কি দুর্দান্ত একটি খেলা হয়েছে। তো আজকেও আমরা বিপিএলকে একটু নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে যথারীতি শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় আমাদের রাকিবুল ভাই আছেন। রাকিবুল ভাই স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং একজন বীর মুক্তিযোদ্ধা। রাকিবুল ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। সেই সাথে আছেন আবু হুরায়রা তামিম, আমাদের সাথে আছেন আজকে এক্সপার্ট হিসেবে। এছাড়াও আমরা কিছু বিপিএল, কিছু স্পোর্টস নিয়েও আমরা কথা বলতে চাই। তো সব কিছু মিলিয়ে যেটা হবে, আসলে আমরা বিপিএলকে একটু অ্যানালাইসিস করতে চাই। রাকিবুল ভাইকে দিয়ে শুরু করতে চাই। একজন ব্যাটসম্যান হিসেবে তাহলে আপনি চিটাগংয়ের ক্লার্ককে কি বলবেন? ক্লার্কের প্রথম ম্যাচটা কনসিস্টেন্ট ব্যাটসম্যান, এখন পর্যন্ত তারপরে আর ওরকম কোনো ইনিংস আসেনি ওর কাছ থেকে। হ্যাঁ, থেকেছে, হয়তো দুটো নট আউট ছিল, কিন্তু ওর কাছে কি আমাদের এক্সপেকটেশন একটু হাই ফর ফাইনাল? ফরেন প্লেয়ার যখনই আপনার রিক্রুট করবেন আপনি তো তাদেরকে বেশি দামে কিনছেন। এটা তো কুড়ি দিয়ে কেনা না। তো আমি তো বেস্ট প্রোডাক্ট নিব। আপনি তো অলরেডি 3টা স্লট বা 2টা স্লট আপনি বুক করে ফেলেছেন, বাকি 9টা প্লেয়ার খেলবে লোকাল। বাট এই কথা বলে আমি কিন্তু একটা কথা বলবো, এই বছরের আপনি যেটা শুরুতেই বলেছিলেন যে বিপিএলটা জমজমাট হয়েছে, এবং এই জমজমাট হওয়ার পেছনে লোক ম্যাক্সিমাম ক্রেডিট গোস টু আওয়ার লোকাল প্লেয়ার্স। সেটা ব্যাটার হোক, সেটা বোলার হোক, তারাই খেলেছে। কিন্তু এখানে দেখেন, আপনি গত বছর পর্যন্ত আমরা এত রান দেখেছি প্রত্যেক ম্যাচে, এবং 200 করে একটা টিম হেরে গেছে, দেখি নাই। দ্যাট শোজ হোয়াট আমাদের ক্রিকেটটা ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। এবং ঠিক এই টুর্নামেন্টের আগে আমি থ্যাঙ্কস টু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে তারা ন্যাশনাল ক্রিকেট লিগে T20 টুর্নামেন্টটা করেছিল একটা। এই প্লেয়ারগুলি কিন্তু ওই T20 খেলেছে এবং তারা ধাতস্থ হয়েছে। তো যার জন্য কিন্তু যেটার প্রতিফলন কিন্তু এখানে এসে পড়েছে। সো দ্যাট ইজ এ বিগ থিং দ্যাট। এবং আমার প্লেয়াররা ফ্রি ছিল, তারা ফেরিওয়ালার মতন আজকে অস্ট্রেলিয়া, কালকে ক্যারিবিয়ান, পরশু দুবাই, তারপর দিন পাকিস্তান PSL, এগুলো করে বেড়ায়নি। দে ওয়ার গিভিং রেস্ট অ্যান্ড দে ওয়ার ফোকাসড অ্যান্ড দে গট দ্য রেজাল্ট। এই কথার পরিপ্রেক্ষিতে বা ধারাবাহিকতায় আমি জিজ্ঞাসা করতে চাই যে আমাদের নাইম বা তাসকিন তো কনসিস্টেন্টলি টপ উইকেট হান্টার হিসেবে খেলছে, কিন্তু এই যে প্রত্যেকটা পর্বেই দেখেন নতুন একজন আসছে সামনে, যে সর্বোচ্চ রান সংগ্রহ। আমার যতদূর মনে পড়ে যে 512 বা 511 রান নিয়ে এখন নাইম সর্বোচ্চ রান শিকারী। তো আপনার জায়গা থেকে যদি আপনি আমাদেরকে বলেন যে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা কোন জায়গায় হতে পারে। লাইক ফিল্ডিং সাইডে আমরা অনেক রান দেই, আমাদের ম্যানেজমেন্ট ঠিকমতো প্লেয়ারদেরকে ম্যানেজ করতে পারছে না, অথবা প্লেয়ারদের সাথে ম্যানেজমেন্টের কানেকশনটা ঠিকমতো তৈরি হচ্ছে না। আমরা খেলার আগেই কথা বলছিলাম রাকিবুল ভাইয়ের সাথে, দে হ্যাভ এ প্ল্যান। আমরা রাকিবুল ভাইয়ের কাছ থেকে সেটা জানতে চাইবো। বাট আপনার কাছে, আপনি তো অনেক দিন ধরে খেলা দেখেন, মাঠে যান, প্লেয়ারদের সাথে আপনার অত্যন্ত ভালো সম্পর্ক। আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই যে রিলেশনশিপ বিটুইন কোচ অ্যান্ড প্লেয়ার, বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড প্লেয়ার, বিটুইন প্লেয়ার অ্যান্ড প্লেয়ার, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন? আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, যেখানে একটা এই খেলোয়াড় এবং কোচ এবং বোর্ড, এটা পুরোটা মিলে একটা পরিবার হতে হবে। যখন খেলোয়াড় আর কোচের মধ্যে সম্পর্ক থাকে পিতা পুত্রের মতো, এবং খেলোয়াড়ের মধ্যে সম্পর্ক থাকে ভ্রাতৃত্ব সুলভ, যে তারা একে অপরের জন্য করবে। যেমন ধরেন একটা বলার যখন একটা উইকেট পেলো, সে কিন্তু একা একটা উইকেট পায় না সবসময়, শুধু বোল্টই একা পায়। কিন্তু একটা ক্যাচ দিতে হলে যখন একটা প্লেয়ার ক্যাচ ধরে, তখন কিন্তু সেই উইকেটটা পায়, তাকে কিন্তু আরেকটা প্লেয়ার সহায়তা করতে হয়। তো সেইভাবে একজন খেলোয়াড়কে আরেকজন খেলোয়াড়কে সহায়তা করে 11 জন প্লেয়ার যখন একটা টিম হবে, তখনই কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং এই 11টা প্লেয়ারকে সুদক্ষভাবে একটা কোচ যখন পরিচালিত করতে পারবে, তাকে যখন দিক নির্দেশনা দিয়ে দেওয়া হবে, তুমি এইভাবে খেলো, এই প্ল্যানটা দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আপনার রেজাল্ট আসবে। আর এই কোচ এবং প্লেয়ারদেরকে ঠিকঠাক মতো চালানোর জন্য কিন্তু বোর্ড, তারা কিন্তু সারা বছর তাদের পেছনে কী করবে, কীভাবে করতে হবে, কোথায় কী দরকার, কোথায় কোনটা হচ্ছে না, তাদের সমস্ত কিছু দিয়ে বোর্ড খেয়াল রাখছে। এই বোর্ডকে যদি আপনি তাদের সাথে একভাবে শুধু সব মিলে যদি একটা পরিবার হইতে পারেন, তখন কিন্তু আপনাকে ভালো রেজাল্ট আসতে বাধ্য। আমি মনে করি সেখানে ভালো রেজাল্ট হবেই। তো এখানে আপনাকে সবার আগে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। রাহুল ভাই, যেই জায়গাটায় আমি একটু নক করতে চাই আপনাকে,
বিপিএল স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় দাঁড়াচ্ছে আসলে? এই যে সারা ওয়ার্ল্ডে এত এত টি-20 খেলা হচ্ছে, আমাদের কি কোনো ফিউচার প্ল্যান বা যেটাকে আসলে আমরা একটু বড় স্বপ্ন দেখতে আগ্রহী, হ্যাঁ সেই জায়গায় যেতে চাই? সো আপনি যেহেতু সরাসরি বোর্ডের সাথে কাজ করেন, আপনাদের নিশ্চয়ই কিছু প্ল্যান আছে, যদি সেই জায়গাটাকে একটু বলতেন আর কি আমাদের। আমার মনের কথাটা বলেছেন, এবং আপনার যে জিজ্ঞাসাটা এবং আমার মনের ভিতরে যে আমার এককভাবে না, উই হ্যাভ মেড দ্য প্ল্যান অলরেডি, এটা বলবো আমি দর্শকদের উদ্দেশ্যেই। তারপরে একটা কথা বলি আগে, একটা কোটেশন আছে না, যে আশা নিয়ে চলা লক্ষ্যস্থলে পৌঁছানোর চেয়েও শ্রেয়। ইউ হ্যাভ টু হ্যাভ এ ড্রিম। তো স্বপ্ন আমরা দেখে ফেলেছি এই কয়েকটা বিপিএলের পরে, অ্যান্ড উই আর মেকিং এ মডেল। ফারুক প্রেসিডেন্ট, আমি কিছুটা ওর সঙ্গে আছি, ফাইম আছে, আর অনেক, যে ফ্রম নেক্সট ইয়ার অন উই আর প্ল্যানিং টু মেক এ 10 years কন্ট্রাক্ট ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে। আপনি একটা ফ্র্যাঞ্চাইজি বা সে একটা ফ্র্যাঞ্চাইজি বা অন্য ফ্র্যাঞ্চাইজি, আমার সামনে ক্যামেরা নিয়ে পিছনে যিনি আছেন, এই ফ্র্যাঞ্চাইজিগুলিকে আমরা 10 বছরের জন্য দিয়ে দিব টিম রাইটস, অধিকার, এবং মাঠ করে দেব, চমৎকার মাঠ, সুন্দর মাঠ, অন্তত 10-15 হাজার বা 12,000 ক্যাপাসিটি। কিন্তু কন্ডিশন থাকবে এখানে যে তারা ওইখানে একাডেমি করতে হবে, ক্রিকেট একাডেমি, পিচ, বাচ্চাদেরকে কোচিং করার জন্য ওই ফ্যাসিলিটি তারা করে দিতে হবে, এটা তাদের করতে হবে। তাদেরকে আমরা কি দিব? মাঠ দিলাম, মাঠের সঙ্গে তাদের অর্থ তারা যোগান হবে। কিভাবে? এই বিপিএলের কিছু ম্যাচ যখন তাদের ওই মাঠগুলিতে হবে, ওটার যে ইনকামটা হবে, রেভিনিউটা যে জেনারেট করবে, সেটার একটা অংশ ওই টিমগুলো পাবে, হোম টিম। তখন কী হয়ে যাবে? প্রত্যেকটা টিমের মাঠ হয়ে গেলে হোম টিম অ্যাওয়ে টিম, অ্যাওয়ে ম্যাচ, হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ। এখানে আবার ক্রিকেটীয় ভাষায় বলা হয় হোম অ্যাডভান্টেজ, একটা কথা আছে না, সেরকম। তো দিস ইজ আওয়ার নেক্সট প্ল্যান এখানে সামনে। এতে লাভটা কী হবে? আপনার টিমগুলো স্পন্সর পাওয়া শুরু করবে, তখন টিমগুলো, ক্রিকেট বোর্ডও দেখবেন বড় বড় স্পন্সর তখন আসবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ একটা রিজিনাল ফিলিংয়ের মধ্যে চলে যায়। আপনি দেখবেন কালকে ফাইনাল হবে, আমার কাছে একটা ইনফরমেশন আসলো বরিশালের সব লঞ্চে টিকিট নেই। এটা ভালো। হ্যাঁ, বরিশালের বলে রাতের লঞ্চগুলিতে সব টিকিট বিক্রি শেষ, সব ঢাকায় সকালে পৌঁছাবে, মাঠে আসবে। আর মাঠে ঢুকতে পারবে টিকিট তারা জোগাড় করেছে কিনা, ফ্র্যাঞ্চাইজিগুলি হয়তো তাদের টিকিট রাখছে কিছু। সো দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু সি, আমরা এটা দেখতে চাই। তো এটার জন্য আমি বরিশালকে বরিশালে মাঠ দিব, আমি রাজশাহীকে রাজশাহীর মাঠ দিব, আমি সিলেটকে সিলেটের মাঠ দিয়ে দেবো, ঢাকাকে একটা স্টেডিয়াম দিয়ে দেবো, এটাই দিয়ে দেবো, খুলনাকে খুলনার স্টেডিয়াম রেডি করে দেবো, অল আর আইসিসি অ্যাপ্রুভড গ্রাউন্ড। এইখানে ক্রিকেট বোর্ডকে রোল প্লে করতে হবে। আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে আছি, ডাজ নট মিন যে ক্রিকেট বোর্ডের সব কিছু কাজকেই আমি সাপোর্ট করে যাব বা আমি করবো না। আমি তো পাবলিকলি এখন অনেক কথা বলতে চাইলেও বলতে পারবো না, বা বলা উচিতও না। বাট ইনসাইড দ্য স্টোরি ইজ উই আর রিয়েলি ওয়ার্কিং হার্ড। এখান থেকে আমাদের বের হতেই হবে। আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই, দর্শক আপনারা হয়তো জানেন যে KKR কার টিম। এখন ক্রিকেট, ওয়ার্ল্ড ক্রিকেটের 2টা সাকিব এসে গেছে, খান এসে গেছে। সাকিব খান আমাদের ঢাকা ক্যাপিটালস টিম কিনেছে, ইটস এ গুড সাইন। শাহরুখ খান 3 বছর তার KKRকে ব্রেক ইভেনে আনতে পারেনি, ব্রেক ইভেনে আনছে 3টা বছর লেগেছে তার। বাট মার্কেটিং অ্যাপটিচিউডটা কী দেখেন, শাহরুখ খান কলকাতায় সে টিমটা নিল, মাঠ নিল, নিয়ে হি ওয়ান দ্য হার্ট অফ দ্য ক্যালকাটান্স। অর্থাৎ কলকাতার সমস্ত বাঙালি সব কিছু তারা শাহরুখ খান জয় করলো। এবং কলকাতার বাঙালিরা কিন্তু ক্রিকেট পছন্দ করে, খুব পছন্দ করে। সেম গোস ফর এভরিওয়ার, যেখানে প্রত্যেকের জায়গায় রোল মডেল আছে, খুলনার রোল মডেল আছে, চিটাগংয়ের রোল মডেল আছে, আছে। আমাদের যিনি সাকিব খান, এই বছর যতগুলো ফ্র্যাঞ্চাইজি টিম হয়েছে সে কিন্তু প্লেয়ার পেমেন্ট ঠিক মতো করে দিয়েছে, এখন পর্যন্ত আমরা সব জানি, কারণ তার টাকার অভাব নেই। বাট সবচেয়ে বড় যে ছিল, তার পিছনে যে বোর্ডটা থাকে, দেখবেন যে টিমের পিছনে যখন ইন্টারভিউ দিচ্ছে সবচেয়ে বেশি, বা তার এসে যে লোগোগুলি দেখবেন, এক একটা এন্ডোর্সমেন্ট, এক একটা প্রোডাক্টসে দিই ম্যাক্সিমাম। তো এরকম দু একটা সেলিব্রেটেড কেউ অন্য সাথে যদি নেয়, প্রীতি জিন্তা আছে ওখানে, ধরেন আছে, শিল্পা শেট্টি আছে,
তো এরকম লোক আসবে যদি আপনি পপুলার করতে পারেন এই খেলাগুলোকে উইথ ডিফারেন্ট, কারণ ক্রিকেট T20 ইজ এন এন্টারটেনমেন্ট অলসো। একই সঙ্গে সাংগঠনিকভাবে আমাদেরও কিন্তু অনেক উৎকর্ষতা সাধন হবে। যে ক্রিকেটে কিন্তু নিটিগিটিজ অনেক ভাই, অনেক 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 কিছু লাগে এখানে। এখানে আপনি চিন্তা করতে পারবেন অ্যান্টি কারাপশন নিয়ে আমাদের দৌড়াদৌড়ি, ম্যাচ ফিক্সিং, বেটিং, এই শুনতেছেন, পেপারে দেখতেছেন, হোক বা না হোক কিন্তু সন্দেহ তৈরি হয়ে যায়। একটা ভালো প্লেয়ার যখন হঠাৎ আউট হয়ে গেলো, কিরে এরকম তো আউট হওয়ার কথা না, কিছু একটা আছে। তো এটা থাকবে, এটা থাকবেই। লেসার ইজ দ্য নাম্বার অফ ওভার্স, ম্যাচ শর্ট অ্যান্ড ম্যাচ, ইন্টেন্সিটি বেশি, দ্য মোর ইজ ইন্টেন্সিটি কন্ট্রোভার্সি উইল মোর। তো এটাতে কী হবে, স্পন্সর আসবে। স্পন্সর বড়, সবচেয়ে বড় স্পন্সর কারা? দর্শক, মাঠের দর্শক। এই যে ফ্র্যাঞ্চাইজিদেরকে দেয়া হবে 10 বছরের জন্য, ফ্র্যাঞ্চাইজিদের সিলেকশনটা কিভাবে হবে বা কীরকম হলে ফ্র্যাঞ্চাইজিরা যে ক্রিকেট ভালোবাসে বা ভালোবেসে দল নিচ্ছে, সেই জায়গাটাকে আপনারা কীভাবে পয়েন্ট আউট করবেন? আসলে আপনার কিছু নীতিমালা আছে দল নেওয়ার জন্য, সেই নীতিমালাগুলো প্রপারলি ফলো করতে হবে। পাশাপাশি আপনাকে যে মালিক, যে ফ্র্যাঞ্চাইজি আপনাকে টিমটা নিতে চায়, যেহেতু আপনি 10 বছরের জন্য দিবেন, আমার মনে হয় যে তার ব্যাকগ্রাউন্ডটাও চেক করা দরকার। তার ব্যাকগ্রাউন্ডটা যদি চেক করেন, তার যদি স্পোর্টস মাইন্ডেড হয় তিনি, বা সে যদি কোনো খেলা খেলে থাকে, সে যদি প্লেয়ার হয়, তাহলে ইটস এ ভেরি গুড সাইন, তাহলে খুব ভালো হয়। বা কেউ যদি এমনও হতে পারে সে কখনো খেলেনি বাট তার খেলাধুলার প্রতি আগ্রহ আছে, সে টিম নিতে চায়, তাকেও দেওয়া যেতে পারে। বাট আপনাকে সেই শর্তগুলো পূরণ করে আসতে হবে। যেমন প্রথমে আমি যেটা বলবো সেটা হলো জামানতের শর্তটা, এটা একটা শতভাগ নিশ্চিত করে তারপর আপনাকে টিম দিতে হবে। আমরা বারবার এই কথা শুনতে চাই না যে খেলোয়াড়দের পেমেন্টটা হচ্ছে না ঠিকভাবে, বা খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে গড়িমসি, চেক বাউন্স হচ্ছে। সারা বিশ্বে কিন্তু এই সংবাদটা পৌঁছে যাচ্ছে। তো আপনাকে আমাদের দেশকে আমরা ছোট হতে দিতে চাই না। আসলে আমরা, এটা খুবই লজ্জাজনক বিষয় যে আমি একটা টিম নিলাম, আমি খেলোয়াড়দেরকে পেমেন্ট করলাম না, বা পেমেন্ট করতে আমি 1 মাস 1.5 মাস সময় নিলাম। এটা কিন্তু আমি কিন্তু টিম নিছি, আমাকে কিন্তু পেমেন্ট করতেই হবে, আমি কিন্তু পেমেন্ট না করে থাকতেই পারবো না। একটা খেলোয়াড় যখন পেমেন্ট পাবে না, প্রথম সে বিসিবিকে জানাবে, বিসিবি যদি সমাধান করতে না পারে তখন কিন্তু সে আইসিসিতে চলে যাবে, তখন কিন্তু বিসিবিকে টাকা দিতে হবে বাধ্যতামূলকভাবে, মানে কোনো মাপ নাই। তো সুতরাং আমি কেন আমার দেশটাকে ছোট করব? আমার মনে হয় এগুলা ফ্র্যাঞ্চাইজিদের মালিকদের ভাবা উচিত যে আমার দেশকে আমি ছোট করব না, আমি এটা সঠিকভাবে পূরণ করি, আমি দল নিব। সেক্ষেত্রে রাজশাহীর কন্ট্রোভার্সিটাকে আপনারা মানে কীভাবে? আমার মনে হয় যে এটাই আমাদের ব্ল্যাক স্পট পড়েছে খুব রাইটফুলি, যেটা নাকি তামিম বলেছে এখন, যে এই জায়গাগুলোকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে ক্রিকেট বোর্ডকে, যে আমি কাকে আনবো। একটা কথা আছে না, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। এখন দর্শনটাই যদি খারাপ হয়ে যায়, তারপরে তখন চরিত্র ভালো না চরিত্র খারাপ তো পরে বুঝবো। ইট ইজ ভেরি স্যাড অ্যাফেয়ার যেটা হয়েছে, বাট এটাকে কাট করা ছিল। সিকিউরিটির কথা যেটা বলা হয়েছে, একটা অঙ্ক তাদের দিতে হয়, কিন্তু সেই অঙ্কটার ব্যাপারেও এবার কিন্তু অনেকে যেটুকু কথার কথা 2 টাকার জায়গায় তো 1 টাকা দিয়েছে, আমরা আবার দিয়ে দিয়েছি। কারণ ক্রিকেট বোর্ডকে কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে এবার। কারণটা হলো যে আমাদের যে পট পরিবর্তন হয়ে গেছে দেশে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সেটার ধাক্কা কিন্তু ক্রিকেট বোর্ডের উপরে এসে পড়ছে এখানে। এবং বাইরের অনেক খেলোয়াড়রা অনেক শঙ্কায় ছিল যে আমরা যাবো কি না ওই দেশে, এখন ওখানে কি হচ্ছে না হচ্ছে। তো সব মিলিয়ে যে এই জিনিসটা, বাট যেটা রাজশাহীর কথা বললেন, আমি অনেস্টলি স্পিকিং আমি এই লোককে যখন দেখেছি প্রথম, আমি কোনো দিন দেখিনি ক্রীড়াঙ্গনে, তাকে চিনিও না, জানিও না। বাট এনারা ক্রিকেট আসলো, ভালো কথা, আসছেন, লাভার অফ দ্য গেম, আসতেই পারে। বাট আপনি তো এইগুলো মেনটেন করবেন, 4টা ধাপ, 3টা ধাপে আপনাকে পেমেন্ট ক্লিয়ার করতে হবে। সাইনিংয়ের সময় একটা 25% আপনার প্লেয়ারকে দিয়ে দিতে হবে। হাফ হয়ে যখন টুর্নামেন্টের শেষের পথে, তখন বাকি 25% আপনাকে দিয়ে দিতে হবে। 25 বা একটু বেশি আছে বোধ হয়। আর খেলা শেষ হওয়ার 1 মাসের মধ্যে, বাকি টাকা আপনাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার কাট ডকুমেন্টেশন থাকে। শেষেরটা তো বাদই দিলাম, প্রথম দিকেই পেমেন্ট করে নেই রাজশাহী। চিটাগংও তাই করেছে কিছুটা, উইচ ইজ স্যাড। এটা প্লেয়ারদের ডেলি অ্যালাউন্স পর্যন্ত দেয় নাই, যে আই ফেল ব্যাড। আমি এটা কোনো কথা নাকি? এবং ভাবমূর্তি যে কথা যেটা বললেন, কোথায় যাচ্ছে আমাদের ক্রিকেটটাকে তো খুলে আমাদের এই 56,000 বর্গ মাইলের মধ্যে থাকে না। এই মিডিয়ার কারণে, আপনাদের কারণে তো কিন্তু সারা বিশ্বে 100টা দেশে যাচ্ছে। মিডিয়া এখন মানে সমস্ত কিছু ইনফরমেশন আপনি রাখতে পারবেন না, এটা বের হবেই এখানে। তো তখন তো আমাদের ভাবমূর্তি নিয়ে হয়।
আগামীতে তখন প্লেয়ার আসবে কি না ভালো প্লেয়ার, যে ভাই দে ডোন্ট মেক দ্য পেমেন্ট টাইমলি, তাদেরও তো ব্রেড অ্যান্ড বাটার এটা। জি জি। ভালোভাবে দেখে ফ্র্যাঞ্চাইজি ওনার ঠিক করা উচিত। আর ওই 10 বছর করতে পারলে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, ওকে ইউ ওয়ান দিস টিম, আপনার প্রোফাইলটা আমি দেখব, এটার কথা বলা হলো, আপনাকে ডিপোজিট করতে হবে এত, এইটা আপনি দেবেন, আমি আপনাকে এটা দিব। ইটস এ প্রফেশনাল ওয়ার্ল্ড, পেশাদারি জগৎ, এবং সবার উইন উইন সিচুয়েশন থাকবে। উইন উইন সিচুয়েশন থাকতো। আমরা প্রায় শেষের দিকে, আপনি যদি আমাদেরকে একটু বলেন তামিম, যে বরিশাল, ফরচুন বরিশালের প্লেয়ার মোহাম্মদ আলী 1 ওভারে 4 উইকেট, এটা সচরাচর আমাদের বিপিএলে ঘটে নাই, তো এই পয়েন্টে আপনার মতামত জানতে চাচ্ছি। এটা কিন্তু মোহাম্মদ আলীর জন্য প্রথম না। মোহাম্মদ আলী এর আগেও আপনার প্রথম শ্রেণীর ক্রিকেটে 1 ওভারে 4 উইকেট নিয়েছে, বাট আমাদের দেশের জন্য এটা প্রথম, আমাদের দেশের বিপিএলে। তো 19তম ওভার যখন প্রথম বোল্ড করতে আসলো, খালেদ আহমেদকে প্রথম বোল্ড করলো। তৃতীয় বলে শামীম হোসেনকে এবাদতের ক্যাচ বানালো। এরপর পঞ্চম বলে আরাফাত সানিকে কিন্তু সে নিজেই কট অ্যান্ড বোল্ড করলো। শেষ বলে আলিস আল ইসলামকে বোল্ড করে তার 4র্থ উইকেট নিল। সে সেই ম্যাচে কিন্তু 5টি উইকেট পেয়েছে। তো এটা কিন্তু আপনার বিপিএলে যখন আপনার নতুন নতুন রেকর্ড হবে, নতুন নতুন ইনিংস দেখা যাবে, বড় ইনিংস দেখা যাবে, প্লেয়াররা যখন রেকর্ড করবে, তখন কিন্তু আপনার এটার জৌলস বেড়ে যাবে, আপনাকে মানুষ কিন্তু আরও আগ্রহী হবে। যেমন তাসকিনে 7 উইকেট আমরা এবারে প্রথম দেখেছি, 1 ওভারে 4 উইকেট, এটা এবারই প্রথম দেখেছি। তো এগুলো কিন্তু আমাদেরকে আগ্রহ আর বাড়া দিবে আমাদের মাঠে যাওয়ার জন্য। তখন কিন্তু দর্শক আরও আসবে মাঠে, খেলার আনন্দটা তারা উপভোগ করবে, এটা মার্কেটিং হবে, ব্র্যান্ড হবে, তো সারা বিশ্ব এটার প্রচার হবে যে এখানে আপনার এই খেলাতে গ্যালারি ভর্তি দর্শক আছে। যখন বিদেশি প্লেয়াররা খেলবে তখন তারা বলবে না, আমি তো গ্যালারি ভর্তি দর্শকে খেলছি, আমাকে সবাই দেখছে, তো একটা প্লেয়ার কিন্তু এনকারেজ হয়। তো সেই বিষয়গুলি আর কি এগুলোতে যোগ থাকে। এগুলো শেষ প্রশ্নের জায়গায় থাকতে চাই যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি, এই বিপিএল কিন্তু অনেকাংশে হেল্প করবে ওটা। তো ওটার যে আমাদের যে টিমটা আছে, আমাদের টিমটা তৈরি হয়ে আছে। আমার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2বার সেমিফাইনাল খেলেছি। তো শটার ভার্সনে কিন্তু আমাদের রেকর্ডটা ভালো, বাট ইদানিং টেস্ট ম্যাচও কিন্তু আমরা ভালো করছি। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে কিন্তু 2-0 আমরা টেস্ট ম্যাচে হারিয়েছি। দেন উই ওয়ান অ্যাগেন এ টেস্ট ম্যাচ এগেন্স্ট অ্যাট হোম। তো আমাদের ইয়াং প্লেয়ারদেরকে, এটা আমি সবসময় বলতে থাকি, একটা ইংরেজিতে একটা কথা আছে, থিঙ্ক বিফোর ইউ ইঙ্ক, চিন্তা করো তারপর লিখো। আমি আপনাকে সুযোগ দিব, কিন্তু আপনাকে আমি এটা বলে দিব, যেটা অস্ট্রেলিয়ান পলিসি অফ সিলেকশন, যে মিস্টার এক্স ইউ আর ডুইং ফাইন, তোমাকে আমরা এই 10টা ম্যাচ হবে এই বছর আমাদের, তুমি 5টা ম্যাচ ইউ উইল প্লে, নেক্সট সিরিজ 3টা ম্যাচ ইউ আর প্লেইং 3 ম্যাচেস, ইয়াং একটা প্লেয়ারকে। ইফ ইউ ফেল দে উইল স্টিল টেক ইউ, এগেন ইউ ফেল দে উইল স্টিল টেক ইউ। ওরা জানে যে ও ফেল করার প্লেয়ার না, আর ক্রিকেটে ফেল হইতে পারে, বাট ওকে ওই কনফিডেন্সটা মানসিকভাবে ফ্রি করে দেওয়া। ক্রিকেট কিন্তু মানসিক খেলা, এখানে অনেক চাপ থাকে, কাজেই এটা একবারই একটা বলের খেলা, এবং একটাই খেলা দুনিয়াতে। আপনি দেখবেন, এটা কেউ আমরা চিন্তা করেছি কিনা, যে একজনের বিরুদ্ধে 11 জন খেলে, আমি বলি 13 জন খেলে, যে আম্পায়ার ব্যাটে আঙুল উঠানোর জন্য বসে আছে, আউট দেওয়ার জন্য। তো সেইখানে কী চাপটা থাকে আপনি বলেন। তো সেই সব চিন্তা করে যে জায়গাটায় ছিলাম, আমার মনে আপনাকে ধন্যবাদ, এবং আপনার মারফত আমি দর্শকদের আপনাদের ধন্যবাদ দিই। আপনারা মাঠে এসছেন, ক্রিকেটকে আপনারা অনেক দূর নিয়ে গেছেন। আপনার এই জয়ের পিছনে যে সাকসেস স্টোরি আমাদের এই বিপিএলের 2025-এর, এটা বহুলাংশে কিন্তু আপনাদের কৃতিত্ব, এটা আপনারা গর্ব করতে পারেন। আর আগামীতে অবশ্যই আমরা চাইব, আমার নতুন আঙ্গিকে হয়তো আসবে বিপিএল, আমি থাকি বা এমন কেউ নাই থাকি, ক্রিকেট থাকবে, আপনারা থাকবেন। আবেগের কথা বলেছি, আমি আবেগে বিশ্বাস করি। যেখানে ভালোবাসা নাই, যেখানে প্রেম নাই, যেখানে আবেগ নাই, সেখানে কোনো সৃষ্টি নাই। ধন্যবাদ। ফ্যান্টাস্টিক রাঘুল ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার এই শেষ কথার জন্য, এটা আমাদের কাছে পাথেয় হয়ে থাকবে। তামিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। রাঘুল ভাই, আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, শুনছিলেন বিপিএল নিয়ে অ্যানালাইসিস। আমরা ক্রিকেটের বাইরেও কিছু কথা বলেছি, কিন্তু আসলে সবটাই ক্রিকেট নিয়েই হয়েছে।
এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম সব কিছু নিয়ে আমরা কথা বলেছি। আমরা চেষ্টা করেছি ট্রেডিশনাল অ্যানালাইসিসের বাইরে গিয়েও কিছু কথা বলতে। আশা করি আপনারা উপভোগ করেছেন। আপনারা বিপিএল দেখেন, আপনারা দর্শকরা মাঠে আসেন, এটাই আসলে বিপিএলের শক্তি, আমাদের ক্রিকেট জাগরণের শক্তি এটা। আমরা ভবিষ্যতে আরও ভালো করতে চাই, আরও বড় টিম করতে চাই, যারা আমরা বাংলাদেশের পতাকাটা যেন বিদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনিগমা টিভির সাথেই থাকবেন।